নদিয়ার ছবি দেখায় শুরুতে। সেখানে গৃহস্থের বাড়ি দখল করে বিজেপির জেলা পার্টি অফিস। ছবি দেখুন, এটা গৃহস্থের বাড়ি, আর এই বাড়ি দখল করেই বিজেপির জেলা পার্টি অফিস হয়েছে, যেখানে কোর্টের নির্দেশ, সেই নির্দেশে বাড়ি দখলমুক্ত করতে বলা হয়েছিল। দখলমুক্ত করতে গেলে বাধার মুখে পড়তে হয়। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, আদালতের নির্দেশে, সেই নির্দেশ পাওয়ার পর বাড়ি দখল মুক্ত করতে গেলে এরকম বাধার মুখে পড়তে হলো কেন? তাহলে তো আদালতের নির্দেশ অবমাননা। একদমই তাই প্রিয়ঙ্কা। তবে শুধুমাত্র আজকে যে এই আদালতের নির্দেশ অবমাননা করা হচ্ছে এমন নয়, এর আগেও কিন্তু গত বছর এই একইভাবে আদালতের নির্দেশ অবমাননা করার অভিযোগ উঠেছিল। কারণ এই কৃষ্ণনগর মুকিলপাড়ার রজনী মুখার্জি লেন, এখানে বাড়ি গৌতম সরকারের। 2011 সালে এই বাড়ির নিচের তলা দখল করে বিজেপি কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা বিজেপি জেলা কার্যালয় তৈরি করা হয় বলে একটা অভিযোগ। এবং এই গৌতম সরকার উত্তরবঙ্গে চাকরি করতেন, সেই কারণে তার বাড়ির নিচতলা তার নিজের ভাগে যেটা পেয়েছিল সেটা ফাঁকা পড়েছিল, এবং সেই জায়গাটা বিজেপি নেতৃত্ব জবরদখল করে বিল্ডিং করে এবং সেখানে পার্টি অফিস করে। এবং সেই সময় থেকে কিন্তু পার্টি অফিস এখনো পর্যন্ত চলে আসছে। এবং সেই সময় গৌতম সরকার তিনি আদালতে দ্বারস্থ হন, উচ্ছেদের মামলা করেন, এবং গত বছর মে মাসে কিন্তু আদালত উচ্ছেদের নির্দেশ দেয়, এবং 6 তারিখে পুলিশ যখন কোর্টের নির্দেশে সে উচ্ছেদ করতে আসে তখনও বিজেপি নেতৃত্ব বাধা দেয়, এবং পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব পুলিশের কাছে এবং মালিক পক্ষের কাছে সময় চেয়ে নেন যে কিছুদিন তাদের সময় দেওয়ার জন্য। সেই সময় তাদের দেওয়া হয়, এবং পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব আদালতে উচ্ছেদের মামলার বিরুদ্ধে আবার আবেদন করে যাতে স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু আদালত গত 24 তারিখে সেই স্থগিতাদেশ দেননি, উল্টে পুনরায় আগেকার যে উচ্ছেদের মামলা করা হয়েছিল সেই উচ্ছেদের পক্ষেই নির্দেশ বজায় রেখেছে। এবং আজকে কিন্তু সেই স্থগিতাদেশ না দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু পুনরায় উচ্ছেদ করতে এখানে আসে, এবং আদালতের নির্দেশে সেখানে পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং সেই সময় কিন্তু বিজেপির কর্মকর্তা যারা রয়েছে বা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু পুলিশকে বাধা দেয়, এবং পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হয়, এবং এখনো পর্যন্ত কিন্তু এই কার্যালয়ে ঢোকার ঠিক রাস্তা। কিন্তু সমীর, এটা তো 1-2 বছর 5 বছরের বাড়ি দখলের অভিযোগ নয় বিজেপির বিরুদ্ধে, গত 15 বছর ধরে বাড়ি দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির কি প্রতিক্রিয়া? তারা কি বলছে? তারা কি উচ্ছেদের নোটিশ পেয়েছে? বিজেপি একটা প্রতিক্রিয়া যে এই যে গৌতম সরকার তার বাবা তাদেরকে অনুমতি দিয়েছিলেন এখানে পার্টি বেস করার জন্য, এবং তিনি মানা দিয়েছেন, এবং সেই কারণে তারা এখানে পার্টি বেস করেছেন, এবং তারা কোনো উচ্ছেদের নোটিশ পাননি, এবং তাদেরকে কোনো রকম আগে থাকতে জানানো হয়নি। এবং যেহেতু এখানে দলীয় কার্যালয় রানিং অবস্থায় রয়েছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম রয়েছে এবং সামনে নির্বাচন, সেই কারণে তারা আজকের সময় আবেদন জানিয়েছেন যে তাদেরকে সময় দেওয়া হোক, পরবর্তীকালে তারা আদালতে পুনরায় যাবেন এবং আদালতের শুনানি শেষ হওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বেশ। বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। যে পার্টি অফিস দিয়ে গিয়েছে, আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে, এবং তার নাতি আর নাতনি জামাই কোথায় থেকে এসে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। আজকে আমরা চাচ্ছি যে আমাদের সময় দেওয়া হোক, আমাদের সাথে সময় দেওয়া হোক, আমাদের যে কোর্টের রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করব। সেই রায় যদি আমরা স্টে অর্ডার না পাই আমরা ঘর ছেড়ে দেবো। আমার শ্বশুরমশাই বাড়ি এটা, ঠিক আছে। তা আজকে এক্সিকিউশনের জন্য অর্ডার এসেছিলো, এর আগেও হয়েছিল, এর আগেও পুলিশ এসেছিলো, ওনাদেরকে উঠাতে পারেনি, সেটা মে মাসে হয়েছিল, উঠাতে পারেনি। আজকেও আমরা অর্ডার নিয়ে এসেছি, আজকেও এখনও অবধি উঠেনি, জানি না কী হবে লাস্ট পর্যন্ত। ওনারা কালকেও কোর্টে পিটিশন দিয়েছিল, কালকেও রিজেক্ট হয়েছে স্টে অর্ডারের জন্য। পরশুদিন পিটিশন দিয়েছিল, স্টে অর্ডারের জন্য রিজেক্ট হয়েছে। ওনারা হাইকোর্টে গিয়েছে, সেখানেও রিজেক্ট হয়েছে, কিন্তু ওনারা বলছে আমাদের সময় দেওয়া হোক। আমি জানি না কেন সময় চাচ্ছে, আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, তাও আমরা আমাদের বাড়ি ফিরে পাচ্ছি না। 3 ধাপে বিজেপির প্রার্থী বাছাই, মণ্ডল জেলা নেতৃত্বের সঙ্গে প্রার্থী বাছাইয়ের সমীক্ষক সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পদ্ধতিতে, কিভাবে প্রার্থী বাছাই করতে চলেছে বিজেপি?
দেখো, প্রার্থী বাছাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত 3টি ধাপে প্রার্থী বাছাই করা হবে এবার বঙ্গ বিজেপি। কি কি ধাপ? প্রথম ধাপ হচ্ছে রাজ্য শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আলোচনা মারফত বেশ কয়েকটি নাম নেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ধাপ বুথ এবং মন্ডল স্তরের কর্মী সমর্থকদের জেলা সভাপতি, বুথ সভাপতি কিংবা মন্ডল স্তরীয় যারা মন্ডল সভাপতি রয়েছেন তাদের থেকে 3টি পছন্দের নাম, 3টি অপছন্দের নাম নেওয়া হয়েছে। সেই তালিকা ও ঝাড়াই বাছাই মারফত একটি বিধানসভা ভিত্তিক তালিকা ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তার পাশাপাশি তৃতীয় ধাপে বেশ কয়েকটি প্রায় 3 থেকে 4টি সমীক্ষক সংস্থা, সেই সংস্থা বেসরকারি সমীক্ষক সংস্থা, তারা বিধানসভা কেন্দ্র ভিত্তিক সমীক্ষা করছেন যে জেলা সভাপতি বা জেলা বা বুথ স্তরীয় যে সমস্ত নাম জমা পড়ছে বা রাজ্য নেতৃত্বের তরফ থেকে যে সমস্ত নাম জমা পড়ছে, এলাকায় তাদের গ্রহণযোগ্যতা কতখানি, এলাকায় তাদের কাজ কতখানি, বিজেপির সঙ্গে তারা কতদিন ধরে যুক্ত বা মনুষ্য সমাজে তাদের গ্রহণযোগ্যতা কতখানি রয়েছে। এই 3টি ধাপ মিলিয়ে যে 3টি প্রার্থী তালিকা নির্ধারিত হবে রাজ্য নেতৃত্বের তরফ থেকে, সেটা পৌঁছবে দিল্লি, এবং দিল্লিতে গিয়ে 2টি বৈঠক হয়। সাধারণত বিজেপির এটাই নিয়ম। প্রথম বৈঠকটি হয় দিল্লি নেতৃত্বের সঙ্গে এবং দ্বিতীয় বৈঠকটি হয় দিল্লির নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের। সেই মারফত 294টি আসনের প্রার্থী তালিকা নির্ধারিত হয়, সেই মোতাবেক এবারও হবে। এবং এই 3টি ধাপ অর্থাৎ রাজ্য নেতৃত্ব, জেলা, বুথ এবং মন্ডল স্তরীয় নেতৃত্ব এবং সমীক্ষক সংস্থা, এই 3টি ধাপে প্রার্থী নির্ধারিত হবে। তার পরবর্তী সময় প্রার্থী তালিকা বা যেখানে ফাইনাল প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এবং বিজেপির যারা শীর্ষস্থানে নেতৃত্ব রয়েছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, কাজ প্রায় শেষের পথে, এবং কিছুদিনের মধ্যে সেই প্রার্থী তালিকা পৌঁছে যাবে দিল্লিতে। শেষ পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপির ভিন রাজ্যে নেতারা, কিন্তু বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে কেন? এ রাজ্যে বিজেপির সংগঠনের কি সেরকম শক্তি নেই? এ নিয়েই জোর চর্চা। বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত 27 বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন 2024 লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় 1 কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি, 70 লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় 80,000 বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় 70,000, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কি আমার জন্য জিতেছে না? আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে 45 বছর বয়সে 5 বার 6 বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ভোটের আগে নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে ভোটের আগে অনাস্থা? দেখো, অনাস্থা আনাটা এখানে স্বাভাবিক, কারণ এখানে 17টি আসন কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে, তার মধ্যে 10টি আসনে জয় পেয়েছিল তৃণমূল, 7টি আসনে বিজেপি জয়লাভ করে। কিন্তু যেটা হচ্ছে অনিন্দিতা, বিষয়টা হলো এখানে প্রধান পদ ছিল সংরক্ষিত, কিন্তু সংরক্ষিত মহিলা যে আসন, সেই আসনে যে পঞ্চায়েত সদস্য লাগে
সেটা কিন্তু তৃণমূলের পক্ষে ছিলেন না। যিনি ওই আসনে জয়ী একজন যিনি প্রধান হয়েছেন তিনি যেমন বিজেপির, তেমন একজন সাধারণ পঞ্চায়েত সদস্য তিনিও সংরক্ষিত আসনে জয়ী হয়েছেন। দুটি যে সংরক্ষিত আসন দুটোই বিজেপি জয় করেছিল 7টি আসনের ফলে। তার ফলে প্রধান পদে বিজেপির যিনি জয়ী তিনি বসে রয়েছেন দীপালি দেবী। অন্যদিকে উপপ্রধানের পদ কিন্তু তৃণমূল পেয়েছে, সেটা সংরক্ষিত নয়। কিন্তু যেটা অরিন্দিতা তোমাকে বললাম, 17 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলেও প্রধান পদ যেহেতু সংরক্ষিত, যেহেতু তৃণমূলের ঝুলিতে সংরক্ষিত আসনে জয়ী কোনো প্রার্থী ছিলেন না, সে কারণেই কিন্তু এই বলা যায় বিজেপি সংখ্যালঘু হয়েও 7টি আসনে জয়লাভ করলেও তাদের মধ্যে থেকে একজনকে, যিনি সংখ্যালঘু বা সংরক্ষিত আসন, সেখানেই কিন্তু জয়ী হয়ে তিনি এখন প্রধান আসনে বসে রয়েছেন। অর্থাৎ ক্ষমতা বেশি থাকলেও সংখ্যার হিসাবে শুধুমাত্র প্রধান পদ সংরক্ষিত, তাই বিজেপির প্রধান এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। অনিন্দিতা। সুজিত, আমি প্রিয়াঙ্কা রয়েছি তোমার সঙ্গে। বেশ, ভোটের আগেই নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব তৃণমূলের, বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূলের। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আমরা বিজেপি সমর্থিত সংরক্ষিত আসনের জয় দীপালি দাসকে আমরা প্রধান হিসাবে মেনে নেয়, কিন্তু পঞ্চায়েতের আইনকে তোয়াক্কা না করে উনি ওনার মর্জি মতো কাজকাম করছে। সেই মোতাবেক আমরা আজকের ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসলাম, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সচলভাবে আমরা চালাতে পারি। কতজন সই করলেন? আমরা 11 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছি। বিরোধী দলরা যদি আমাকে যে আমি দুর্নীতি বা দুর্নীতির সম্মুখীন বা আমি কোনো কাজ করেছি, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তো কোনো করি না, এখানে দুর্নীতি করে বসে থাকি না। দল বার্তা দেবে, আমার কোনো সমস্যা নেই। 17 আসনে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েত, আর সেখানে পঞ্চায়েত সংরক্ষণের জেরে পঞ্চায়েত প্রধান হন বিজেপির সদস্য। সংরক্ষিত অন্য একটি আসনে জয়ী বিজেপির সদস্যের তৃণমূলের যোগ। বিজেপির প্রধানের বিরুদ্ধে 11 সদস্যের অনাস্থা প্রস্তাব। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তার উপরে যেহেতু একজন এসসি সম্প্রদায়ভুক্ত জয়ী পঞ্চায়েত সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, ফলে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু এবার প্রধান হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোকে বাঁচানোর জন্য আইন করেছেন যে 3 বছরের আগে অনাস্থা করা যাবে না, কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করে এখানকার তৃণমূলে যারা আছে তারা ভাবছে যে খবরের শিরোনামে আসতে হবে। বিডিও ব্যবস্থা নেবেন নিশ্চিত, যে ছাগল কেনা বেচা না করে মাঠে ঘাটে খাটুন, না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আজও আদালতে ফের বোমাতঙ্ক। আসানসোল জেলা ও দায়রা জজ আদালতে বোমাতঙ্ক। আদালতে বোমা রাখার হুমকি ইমেলে। আসানসোল আদালত বম্ব স্কোয়াড পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার। বীরভূম জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। বীরভূম আদালতে বোমাতঙ্ক। জেলা জজের কাছে হুমকি মেল। আদালত চত্বরে শিউরি থানার পুলিশ, বম্ব স্কোয়াড। ডিস্ট্রিক্ট জজের কাছে এবং অন্যান্য জায়গায় মেল এসছে যে আপনাদের কোর্টে বোম রাখা আছে, নামাজের আগে 12টার মধ্যে আপনারা কোর্ট চত্বর খালি করে, তা নাহলে বোমে উড়িয়ে দেওয়া হবে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনে খবর দেওয়া হয় এবং প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত ডিএসপি থেকে শুরু করে অন্যান্য আরও আধিকারিকরা, অফিসাররা প্রচুর পরিমাণে এসেছেন এবং প্রচুর ফোর্স এসছে। মোটামুটি ফার্স্ট আওয়ারের কাজটা এখন ম্যাক্সিমাম বিচারপতিরা এসআইয়ের কাজে যুক্ত আছেন, কাজে আদালতগুলো খুবই কম কাজ হচ্ছে। তো ফার্স্ট আওয়ারে যেটুকু কাজ হওয়ার হয়েছে, তারপরেই এই ঘটনা ঘটেছে। তামিলনাড়ু থেকে আদালতে হুমকি মেল। আদালতে বোমা থাকার ভুয়ো মেল আসছে তামিলনাড়ু থেকে।
প্রাথমিক তদন্তে তথ্য রাজ্যের হাতে। বিষয়ের ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, পুলিশের হাতে কি তথ্য এখনো পর্যন্ত? দেখো, লাগাতার দুদিন একের পর এক রাজ্যের আদালতে হুমকি ইমেল আসছে, বোমাতঙ্কের কথা জানিয়ে এই হুমকি ইমেল পাঠানো হচ্ছে। যেটা প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে রাজ্যের হাতে, তাতে দেখা যাচ্ছে এই হুমকি ইমেল আসছে তামিলনাড়ু থেকে। এবং গোটা বিষয়টি জানার পরই রাজ্য পুলিশের বিশেষ টিম ইতিমধ্যেই তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তামিলনাড়ুতে গিয়ে গোটা ঘটনা তদন্ত করতে চায় রাজ্য পুলিশ বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে এটাও উঠে এসেছে যে শুধুমাত্র এ রাজ্যে নয়, আরো কয়েকটি রাজ্যে এই ধরনের হুমকি ইমেল পাঠানো হচ্ছে, যেটা পাঠানো হচ্ছে মূলত তামিলনাড়ু থেকেই। তাই রাজ্য পুলিশের বিশেষ টিম ইতিমধ্যেই গতকাল তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মূলত যেখান থেকে ইমেলটি জেনারেট হচ্ছে সেই জায়গারও হদিশ ইতিমধ্যে রাজ্য পুলিশ পেয়েছে এবং রাজ্য পুলিশের যে টিম পাঠানো হয়েছে সেখানে সাইবার ক্রাইমেরও বিশেষজ্ঞরা রয়েছেন, যারা ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছেছেন এবং তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় এই তদন্ত রাজ্য পুলিশ করবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ, বীরভূমে নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ। বীরভূমের ইলাম বাজারে উত্তেজনা পরিস্থিতি। উন্নয়নে 10 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ, বীরভূমে নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ। বীরভূমের ইলাম বাজারে উত্তেজনা, উন্নয়নে 10 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ? এই যে উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাৎ করেছে এই অভিযোগ বলা হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে অভিযোগ তার কি প্রতিক্রিয়া? দেখো, একদম যেটা বলে রাখবো, ইলামবাজারের যে বেলোয়া গ্রাম রয়েছে সেই বেলোয়া গ্রামে ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়, তার বাড়িতে কিন্তু গত রাত্রেই ঘেরাও করেছিল এলাকাবাসীরা এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক তার মধ্যে ছিল। তাদের যেটা দাবি যে 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, এলাকার যে লাইট, সোলার সিস্টেমের লাইট, সেই লাইট বসানোর জন্য, কিন্তু সেই লাইট কোথাও বসেনি। যে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং তার সঙ্গে বেশ কিছু এলাকার তৃণমূল নেতৃত্ব যুক্ত রয়েছে এবং সেই অভিযুক্ত তার বাড়ি ঘেরাও করা হয়েছিল। যদিও তিনি যেটা জানাচ্ছেন যে না, এই ধরনের কোনো ব্যাপারই না, পাশে একটি খেলার মাঠ রয়েছে, অর্থাৎ ওই এলাকাতে একটি খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠকে মাটি দিয়ে ভরাট, পাশাপাশি এলাকায় বেশ কিছু লাইটের জন্য এলাকাবাসী তার বাড়িতে রাতে এসেছিল এবং অন্যান্য দিনও আসে, এটা কোনো ব্যাপারই নয় এমনটাই তিনি জানিয়েছেন। যদিও যারা আছে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তৃণমূল নেতা টাকা আত্মসাৎ করেছে আর তার জন্যই কিন্তু গ্রামবাসীরা তার বাড়ি ঘেরাও করেছিল। বেশ। আবাসের টাকা প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেখানে আমাদের মূল প্রথম কাজ ছিল যে রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, ফুটবল খেলার মাঠকে রিপেয়ার করা। আর অন্য অন্য জায়গাতে যেহেতু রাত্রে লাইটের ব্যবস্থা হয়, আমাদের গ্রামে নাই, তাই ছেলেরা আমাকে ঘেরাও করতে আসে নাই, আমার কাছে আবদার করতে এসেছিল। আমরাও শুনেছি রাত্রেবেলা এটা ওর বাড়ি ঘেরাও করেছিল, যে ছেলেটা নেতৃত্বে হয়েছিল তাকেও রাত্রেবেলা শাসানি দিয়েছে, সে আজকে কথা ঘুরোচ্ছে। কিন্তু এরকম অভিযোগ প্রচুর আছে। প্রত্যেকটা গ্রামের যেটা মানে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, সেই 10 লাখ টাকার কোনো হিসাব নেই। 2টো করে কি 3টে করে সোলার লাইট লাগিয়ে দিয়েছে, যেটা খরচা হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। উনি মেরে খেলে সেটা হয়তো ওর ভিতরের লোকই আজকে প্রতিবাদ করেছে, তারা হয়তো ভাগ বাটারা পায়নি বলে আজকে প্রতিবাদটা করেছে। যে অভিযোগ তুলেছে, যারা অভিযোগ তুলছে, সে অভিযোগের সত্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। তারাও গ্রামের তৃণমূল কর্মী সমর্থক। যদি এই ঘটনা সত্য থাকে, কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতি বরদাস্ত করে না, দুর্নীতি প্রশ্রয় দেয় না। যদি কেউ দুর্নীতি করে থাকে তার দলগত শাস্তি হবে। ওড়িশার দিকে নজর রাখি, ছবি দেখাই আপনাদের। সেখানে সরকারি অফিসারের বাড়িতে টাকার পাহাড়, কটকে কয়লা খনিতে বসেই তোলাবাজি। ধৃত কটক সার্কেলের মাইনের ডেপুটি ডিরেক্টর।
ওড়িশার ছবি দেখাচ্ছি আপনাদের। प्रतिनिधि नभेश मोहंती रहे टेलीफोन लाइन। नभेश जी, ये रकम कहां से बरामद हुई, क्या जानकारी मिल रही है? देखिए प्रियंका, ये जो रकम है, ये जो डिप्टी डायरेक्टर ऑफ माइंस यहाँ के कटक के हैं देवव्रत मोहंती, उनके घर से ये बरामद हुआ है। भुवनेश्वर में उनका घर है। पूरा वाकया कुछ इस तरह से था। कल रात को इनको पकड़ा गया और ये घूस ले रहे थे, 30,000 रुपया ये घूस ले रहे थे। विजिलेंस ने इनको पकड़ा और पकड़ने के बाद इनका जो 2 ठिकाने थे, पहले से विजिलेंस टीम वहाँ तैनात थी। एक तो वहाँ जो उनका भुवनेश्वर में जो अपार्टमेंट है वहाँ, और इनका जो नेटिव प्लेस है भद्रक और एक जगह है वहाँ। फिलहाल तो भद्रक में कुछ तो नहीं मिला। यहाँ जो भुवनेश्वर में जो अपार्टमेंट उन्होंने खरीदा था, वहाँ जब छापामारी हुआ तो एक अलमारी विजिलेंस के ऑफिसर जो आए थे उनके सामने आया और उसको जो खोला गया, 2 बहुत बड़े ट्रॉली बैग उसमें उसके अंदर से निकले। अब जब उस ट्रॉली बैगों को खोला गया, जो नजारा था वो चौंका देने वाला था, क्योंकि 1 या 2 करोड़ नहीं, लगभग 4 करोड़ रुपए वो भी कैश तब उसके अंदर थे। और ये देखने के बाद विजिलेंस के अधिकारी असिस्टेंट मंगाया यहाँ से, कटक से जो विजिलेंस के डायरेक्टर हैं उन्होंने असिस्ट उनको किया और ज्यादा मैन पावर वहाँ उस अपार्टमेंट में के अंदर गई। फिलहाल गिनती का काम अभी थोड़ी देर 1-2 घंटे पहले ये खत्म हो चुका है और ये इस बात की पुष्टि हो चुकी है कि 4 करोड़ रुपया उन्होंने अपने घर में रखा था। इसके बाद उनके अभी 10 बैंक अकाउंट, ये भी जांच होने वाला बाकी है, और भी बहुत सारे बेनामी प्रॉपर्टी इन्होंने किसी के नाम पे कर रखी थी, तो ये अभी जांच में सामने आ रहा है। फिलहाल तो उनको अभी पुलिस अरेस्ट दिखा चुकी है। जी प्रियंका। जी शुक्रिया। ওড়িশার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে সরকারি অফিসারের বাড়িতে টাকার পাহাড়। কটকে কয়লা খনিতে বসেই তোলাবাজি। ধৃত কটক সার্কেলের মাইনের ডেপুটি ডিরেক্টর। 30,000 টাকা ঘুষ নিয়ে ধৃত দেবব্রত মহান্তি। সরকারি অফিসারের বাড়িতে 4 কোটি টাকার নগদ, ট্রলি ব্যাগ ও আলমারিতে রাশি রাশি নগদ উদ্ধার। কয়লা মামলায় মিডলম্যানের বিরুদ্ধে হুলিয়া। মিডলম্যান নীরজ সিং এর বিরুদ্ধে হুলিয়া জারি দিল্লির পাতিয়ালা কোর্টে। কয়লা মামলায় মিডলম্যান হুগলির নীরজ। এই বিষয়ের ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কয়লা পাচার মামলায় মিডলম্যান নীরজ সিং এর বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো পাটিয়ালা কোর্টের তরফে। তোমাকে জানিয়ে রাখবো, নীরজ সিং গত 1 বছর ধরে ফেরার রয়েছে, এই মর্মে আদালতে জানানো হয় ইডির তরফে। এবং এর আগে একাধিকবার তাকে সামঞ্জ করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু নীরজ সিং কিন্তু হাজিরা দেননি বা হাজিরা এড়িয়েছেন। এমনকি অ্যারেস্ট করেন কিছু হওয়ার পরেও তাকে পাওয়া যাচ্ছে না। এই মর্মে আদালতে যখন ইডির তরফে বিষয়টি জানানো হয়, এরপরে নীরজ সিং, যিনি হুগলির বাসিন্দা, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। এই নীরজ সিং মিডলম্যান এবং এই কয়লা পাচার মামলায় তিনি অনুপ মাঝি ওরফে লালার অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি নীরজ। যেটা অভিযোগ বা ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, তারা যে তদন্তে পেয়েছে বিভিন্ন সময় প্রোটেকশন মানি বাবদ যে টাকাগুলো বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়েছে, নগদ টাকা, সেই টাকাগুলো কিন্তু নীরজের মাধ্যমে সেই টাকা বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হতো, এমনটা কিন্তু ইডির তরফে দাবি। সেক্ষেত্রে সপ্তাহখানেক আগে লালা গ্রুপের অনুপ মাঝিকে নিজেদের হেফাজতের যে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে ইডির তরফে, এবং এরপরেই আমরা দেখলাম যে নীরজ সিং এর বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো এই কয়লা পাচার মামলাতে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ অমিত। সুপ্রিম কোর্টে প্রাথমিকে 32,000 চাকরি মামলা। স্পেশাল লিভ পিটিশন মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের। 32,000 চাকরি বহাল রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। 2025-এর 3 ডিসেম্বরের হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা। আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, ডিসেম্বর মাসে একটা বড় নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি সুব্রত কুমার মিত্র, এবং 32,000 চাকরি, যেটা একেবারে হাতের কিনারায় ছিল, প্রত্যেকটা চাকরি, কারোরই চাকরি বাতিল করেনি। সেই চাকরি যারা যেমনটা করছিলেন সেটা বহাল রাখে কলকাতা হাইকোর্ট, এবং সেক্ষেত্রে একটা মানবিক ব্যাপারও ছিল এই নির্দেশনামার মধ্যে, যে এতদিন চাকরি করার পর এবং এসএসসির সাম্প্রতিক যে পরিস্থিতি, পুরোটাকে জড়িত করি কলকাতা হাইকোর্টে সে রায় ছিল। স্বাভাবিকভাবেই রায়ে খুশি ছিলেন যারা চাকরি করছিলেন, কিন্তু মূল মামলাকারী যারা যোগ্য ও বঞ্চিত এই পরীক্ষা থেকে, তাদের তরফে অভিযোগটা ছিল, এবং শেষমেশ প্রিয়াঙ্কা নস্কর মূল মামলাকারীদের অন্যতম। তিনি সুপ্রিম কোর্টে
এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন এবং এক্ষেত্রে সরাসরি কলকাতা হাইকোর্টের 3রা ডিসেম্বর 2025 রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এই রায়ে মানবিক নির্দেশ যা কলকাতা হাইকোর্ট পাশ করেছে সেই নির্দেশের মধ্যে একাধিক খুঁত রয়েছে। তাই আপাতত কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাপাক সুপ্রিম কোর্ট এই আবেদন করা হয়েছে। পাশাপাশি দ্রুত যাতে এসএলপি শুনানি হয় তারও আইনি প্রক্রিয়া তাদের তরফে শুরু করা হয়েছে। সব মিলে 32,000 চাকরি বাতিল যে মামলা দীর্ঘদিন ধরে চলছিল সেই মামলা ফের এবার সুপ্রিম কোর্টে গেল। এর আগে একবার শুধু এসেছিল কিন্তু এবার ফাইনালি সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম লড়াইয়ের অপেক্ষা এই 32,000 চাকরি বাতিল মামলা। বেশ, আত্মঘাতী অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা বুধবার ভোরেই আত্মঘাতী প্রাক্তন উইং কমান্ডার বেনিয়াপুকুরের 3তলা বাড়ির ছাদ থেকে বৃদ্ধের ঝাঁপ দিয়ে মৃত্যু গ্যাব্রিয়েল জোনাস গোমসের। আত্মঘাতী অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা বুধবার ভোরে আত্মঘাতী প্রাক্তন উইং কমান্ডার বেনিয়াপুকুরের 3তলা বাড়ির ছাদ থেকে বৃদ্ধের ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে গ্যাব্রিয়েল জোনাস গোমসের। আত্মঘাতী অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা বুধবার ভোরেই আত্মঘাতী প্রাক্তন উইং কমান্ডার বেনিয়াপুকুরের 3তলা বাড়ির ছাদ থেকে বৃদ্ধের ঝাঁপ দিয়ে মৃত্যু গ্যাব্রিয়েল জোনাস গোমসের। প্রীতি রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতি, কি কারণে আত্মঘাতী, পুলিশ সূত্রে কি খবর? দেখো, এখনো পর্যন্ত কি কারণে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা নাকি কোনোভাবে পা হড়কে এই বৃদ্ধ ছাদ থেকে পড়ে গেছেন সেই বিষয়ে পুরো বিষয়ে তদন্ত করছে বেনিয়াপুকুর থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি, সকাল 6টা থেকে 6টা 5 নাগাদ এই ঘটনা ঘটে, এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা। এই যে বেনিয়াপুকুরের বাড়ি 172/22 এডিসি বোস রোডের বাড়ি, সেখানে 3তলার উপরের যে ছাদ রয়েছে সেই ছাদ থেকে হঠাৎই এই বৃদ্ধ যার 85 বছর বয়স তিনি পড়ে যান, এমনটাই সিসিটিভি ফুটেজে দেখা গেছে এবং সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। কিন্তু তিনি আত্মহত্যা করেছেন নাকি পা পিছলে পড়ে গেছেন কার্নিশ থেকে, সেটা কিন্তু এখন তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। বেশ।